নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সলিউশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কোন দিকে? অপশান ক সংবাদপত্র, অপশান খ দূরদর্শন, অপশান গ মাথা, অপশান ঘ কান। সঠিকটা হবে হচ্ছে অপশান ঘ কান। তারপর 1-2 আটলান্টিসের ব্যাপারটা, অপশান ক রোমান, অপশান খ গ্রিক, অপশান গ ফ্রেঞ্চ, অপশান ঘ জার্মানদের জল্পনা কল্পনা। সঠিকটা হবে হচ্ছে অপশান খ গ্রিকদের জল্পনা কল্পনা। তারপর 1-3 উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থ, অপশান ক যাত্রা থামাও, অপশান খ দাঁড়িও না, অপশান গ এগিয়ে যাও, অপশান গ ধীরে চলো। সঠিকটা হচ্ছে অপশান গ এগিয়ে যাও। তারপর 1-4 রাত্রি এখানে আগত সান্ধ্য, অপশান ক ঘন্টায়, অপশান খ শাঁকে, অপশান গ বাঁকে, অপশান গ গীতে। সঠিকটা হচ্ছে অপশান খ শাঁকে। তারপর 1-5 যে কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়, অপশান ক ছাড়পত্র, অপশান খ মাল্য ও নির্মাল্য, অপশান গ দ্বীপ ও ধূপ, অপশান ঘ আলো ও ছায়া। যেটা লেখা নয় সেটা হচ্ছে অপশান কতে থাকা ছাড়পত্রটা। তারপর 1-6 এখানে সকাল ঘোষিত পাখির, অপশান ক কলরবে, অপশান খ কাকলিতে, অপশান গ কলতানে, অপশান ঘ গানে। সঠিকটা হচ্ছে অপশান ঘ গানে। তারপর 1-7 কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? অপশান ক টুকরো টুকরো, অপশান খ টুংটাং, অপশান গ হেসে খেলে, অপশান ঘ ছমছম। সঠিকটা হচ্ছে অপশান ঘ ছমছম। তারপর 1-8 মাথাটা কেমন ঝিমঝিম করছে চিহ্নিত শব্দটি কি ধরনের ধনাত্মক শব্দ? অপশান ক ধ্বনি প্রকাশক, অপশান খ ভয় প্রকাশক, অপশান গ ভাব প্রকাশক, অপশান ঘ গতি প্রকাশক। সঠিকটা হচ্ছে অপশান গ ভাব প্রকাশক। তারপর 1-9 গঠনগত দিক থেকে শব্দকে ভাগ করা যায়, অপশান ক 2 ভাগে, অপশান খ 3 ভাগে, অপশান গ 4 ভাগে, অপশান ঘ 5 ভাগে। সঠিকটা হচ্ছে অপশান ক 2 ভাগে। তারপর 1-10 সঠিক বানানটি হল কতে শশীভূষণের একটা বানান দিয়েছে, অপশান খতে শশীভূষণের একটা বানান দিয়েছে, অপশান গতে শশীভূষণের একটা বানান দিয়েছে, অপশান ঘতে শশীভূষণের একটা বানান দিয়েছে। তাহলে সঠিক বানানটা হবে অপশান কতে থাকা শশীভূষণের বানানটা। তারপর 1-11 সঠিক বানানটি, অপশান কতে ঈষতের একটা বানান দিয়েছে, অপশান খতে ঈষতের একটা বানান দিয়েছে, অপশান গতে ঈষতের একটা বানান দিয়েছে, অপশান ঘতে ঈষতের একটা বানান দিয়েছে। তাহলে সঠিক বানানটা হবে হচ্ছে অপশান গতে থাকা ঈষতের বানানটা। তারপর 1-12 পঙ্কজ শব্দটিকে শব্দের অর্থগত শ্রেণীবিভাগ অনুসারে কোন শ্রেণী হয়? অপশান ক যোগরূঢ়, অপশান খ যৌগিক, অপশান গ ধনাত্মক, অপশান ঘ সাধিত। সঠিকটা হচ্ছে অপশান ক যোগরূঢ়। তারপর 2-1 বলেছে তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কি পরিচয় পাওয়া যায়? পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির পরিচয় দেওয়া হয়েছিল ব্রহ্মসঙ্গীত হিসেবে। 2-2 কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিং এর রীতি কী ছিল লেখো। এখনকার দিনের স্বদেশী মিটিংয়ের বক্তৃতার আগে স্বদেশী গান গাওয়াই ছিল রীতি, এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম স্বদেশী গান গেয়েছিলেন। 2-3 পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? এর মতে আটলান্টিসের অবস্থান আলাস্কার লেক সেভারের তলায়, তাই তিনি চেয়েছিলেন লেক সেভারের জলকে শুকিয়ে ফেলে সেই সভ্যতার অনুসন্ধান করতে। 2-4 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম গাওয়া হয় 25 আগস্ট 1905 খ্রিস্টাব্দে। 2-5 কাল থেকে মনে লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে? বইয়ের লেখকের মনে আগের দিন থেকে যে খটকা লেগে আছে তা হলো ঝোলাগুড় সাবানে না পটকা কিসে দেয়? 6 ভালো কথা শুনলে কবিতাটি কি করে? ভালো ভালো কথা শুনলেই তা কবিতার লোকটি চটপট নোট বইয়ে লিখে নেয়। 7 চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ? উত্তরটা হবে 1943। তারপর 2-8 কিষানপাড়া নীরব কেন? প্রতি দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ পাড়া ছেড়ে চলে যাওয়ায় কিষানপাড়া নীরব। 9 হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলওয়ালা টিকিটটা তার কানে গুজে রেখেছিল। 10 পরীদের রানী কেমন পোশাক পরেছিল? রানী রূপলি পোশাক পরেছিল। 2-11 সোনা মাকুকে কোথায় লুকিয়ে রাখতে চেয়েছে? সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে লুকিয়ে রাখতে চেয়েছে, যাতে করে তাকে কেউ খুঁজে পাবে না যতক্ষণ না তারা অর্থাৎ সোনাটিয়ারা দেখিয়ে দেয়। 2-12 সোনাটিয়া খরগোশদের কি নাম দিতে চেয়েছিল?
সোনাটিয়া খরগোশদের গঙ্গা যমুনা নাম দিতে চেয়েছিল। 3-1 তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার লেখা কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝিয়ে দাও। শিব মুখোপাধ্যায়ের লেখা কার দৌড় কদ্দূর রচনার অংশ। অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। অ্যামিবা নিজের দেহ বা সেল থেকে খানিকটা অংশকে ক্ষণিকের জন্য পা হিসাবে এগিয়ে দেয়, তারপর সেই দিকে সেলের মধ্যেকার প্রোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিকের পা বার হয় আর প্রোটোপ্লাজম সেই দিকে বয়ে যায়। এইভাবেই অ্যামিবা সামনের দিকে অত্যন্ত ধীরগতিতে এগিয়ে যায়। 2 জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল। মনকে জাতীয় সঙ্গীতরূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কারণ রবীন্দ্র বিরোধীরা মনে করতেন এই গানটি পঞ্চম জর্জের ভারতে আগমন উপলক্ষে রচিত, কিন্তু রবীন্দ্রনাথের ব্যাখ্যায় এই ধারণার অবসানও হয়। তিনি জানান গানটি লেখার কারণ তার এক বন্ধুর অনুরোধ। অবশ্য ওই বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। বন্ধুর অনুরোধ তাকে বিস্মিত করে। তিনি প্রবল প্রতিক্রিয়ায় ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেন। আর এই বিধাতা কোনো পঞ্চম বা ষষ্ঠ জর্জ নন, তিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক। ব্যাপারটি রবীন্দ্রনাথের রাজভক্তবৃন্দও উপলব্ধি করেন। 3-2 অথবা এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। কোন দুই মানুষের কথা বলা হয়েছে, কিভাবে লেখক তাদের দেখা পেলেন তা লেখক। যে দুজন মানুষের কথা বলা হয়েছে তারা হলেন, একজন হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর একজন হলেন কাজী নজরুল ইসলাম। এবার কিভাবে তাদের দেখা গেল সেইটা এইভাবে লিখতে হবে। একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে এগিয়ে গেলাম স্কুলের দিকে, আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম একজন দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ। সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। 3-3 চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্নের জন্য এই সারমর্ম অংশটা লিখতে হবে। চিরদিনের কবিতাটির মধ্যে দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য বৃষ্টি ভেজা একটি গ্রামের ছবি এঁকেছেন। সেখানে সময় সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়ায় না। ঘড়ির কাঁটাটা যেন সেই গ্রামে গিয়ে একেবারে থেমে গেছে, অর্থাৎ সেখানের জীবনযাত্রা বড় বেশি রকমের ধীর স্থির শান্ত। সবুজ মাঠের আলপথ ধরেই গ্রামে ঢুকতে হয়। গ্রামে ঢোকার চওড়া রাস্তাও সেখানে নেই। সেই গ্রামের মধ্যে রয়েছে একজোড়া দিঘি, তার পাড়ে দাঁড়িয়ে রয়েছে তালগাছের সারি, দূরে রয়েছে বাঁশবন, জমে থাকা পচা জল আর মশা ইত্যাদির মধ্যেই নিজেদের বাঁচিয়ে রাখে কৃষকপল্লীর মানুষ। বর্ষাকালের বৃষ্টিতে প্রায় সারা বছর মজে যাওয়া নদীটা ভরে গিয়েছে, যেন প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছে সে। বর্ষাটি সবুজ হয়ে উঠেছে, তার সবুজ ঘাস যেন গোয়ালের গরুগুলোকে ইশারা করে ডাকছে। কবির চোখে গ্রামটি যেন বর্ষার সবুজ রঙের ঘাগরা পরে নতুনভাবে সেজে উঠেছে। সন্ধেবেলায় গ্রামের প্রায় প্রতিটি ঘরে শঙ্খধ্বনি যেন আসন্ন রাত্রিকে স্বাগত বা অভ্যর্থনা জানায়। আলপথ ধরে কৃষকেরা যে যার কাজ সেরে ঘরে ফিরে আসে। সন্ধেবেলায় তারা গ্রামের বুড়ো বটতলায় বসে গল্প করে, মত বিনিময় করে। কবির চোখে গ্রামের লোক যেন দুর্ভিক্ষের আঁচল গায়ে জড়িয়ে সব কাজ করে, অর্থাৎ মাঝেই দুর্ভিক্ষের মধ্যে পড়ে গ্রামটি। চাষিদের বউয়েরা ঢেঁকি, ধান, গম ইত্যাদি ভাঙে। সন্ধ্যায় গ্রামের ঘরে ঘরে প্রদীপের আলোয় ঘরের দাওয়ায় বসে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। আকালে অভাবের শিকার হয়ে
এর অনেক লোক কিভাবে দিশেহারা হয়ে গ্রাম ছেড়ে চলে গেল সেই গল্পই ঠাকুমা বলেন নাতনিকে। তবুও জীবনের ছোঁয়া রয়েছে সেই সুন্দর শান্ত লাজুক গ্রামটিতে। গ্রামটি আজও পাখির ডাকে জেগে ওঠে। বিভিন্ন পেশার মানুষ যে যার নিজস্ব কাজে লেগে পড়ে। গ্রামের চাষিরা সবুজ খেতে দুপুরবেলা চাষ করতে করতে নানা ধরনের শব্দ একটানা শুনতে পায়। এরই মাঝে হঠাৎ একটি চমকপ্রদ ঘটনা ঘটে যায়। চাষির বউ জল আনতে গিয়ে ঘোমটা সরিয়ে লক্ষ্য করে মাঠের সবুজ জমিতে ফসল ধরেছে। কৃষক বধূটি মন আনন্দে ভরে ওঠে। সে অনুভব করে এবার সকলেই খেয়ে পড়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। কবি বলেছেন, ওই সবুজ ক্ষেতের ফসলের মধ্যেই লুকিয়ে রয়েছে অত্যন্ত সাদামাটা সেই গ্রামটির সুবর্ণ যুগ বা সুন্দর ভবিষ্যৎ। তিনের অথবা এখানে বৃষ্টিমুখর ... ঘড়ির কাঁটা ব্যাখ্যা করো। ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে বর্ণিত হয়েছে গ্রাম বাংলার একটি বিশেষ গ্রামের বৃষ্টি ভেজা ছবি। গ্রামটিকে দেখে কবির মনে হয়েছে গ্রামটি যেন লাজুক, অর্থাৎ তার ওপরে মনুষ্য ধর্ম আরোপ করা হয়েছে। আরও যেটি লক্ষ্য করেছেন, ঘড়ির যে কাঁটা টিকটিক করে আমাদের সবাইকে ব্যস্ত করে তোলে, আমরা সবাই সময়ের পেছনে ছুটে বেড়াই, সেই ব্যস্ত ঘড়ির কাঁটাটি যেন এই গ্রামে এসে চিরতরে থেমে গেছে। ব্যস্ততার পরিবেশ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গ্রামটিতে বিরাজ করছে এক শান্ত ও সহজ পরিবেশ। 4 কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না। মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভী মানুষদের নাম কালস্রোতে ধুয়ে যায়, কারণ মানুষের কথা মনে রেখে মানুষের জন্য কোনোরকম হিতকর কাজ তারা করে যায়নি। সময়ের স্রোত বা কালস্রোত সেই সব মহান মানুষের স্মৃতি গ্রাস করতে পারে না যারা তাদের সীমিত ক্ষমতার মধ্যেও মানুষের জন্য ভালো কাজ করে যেতে প্রয়াসী হন। মানুষ তাদের চিরকাল মনে রাখে, ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সেজন্যই কালস্রোত তাদের স্মৃতি গ্রাস করতে পারে না। 4 অথবা মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? হৃদয় ভূমি বলতে কবি মানুষের হৃদয়কে বুঝিয়েছেন। মহান মানুষেরা নিঃস্বার্থভাবে মানুষের উপকারের জন্য কাজ করে যান। এই ভালো কাজের মধ্যে দিয়ে মহান মানুষেরা মানুষের মন বা মানব হৃদয় ভূমি চিরকালের জন্য অধিকার করে নেন। 3-5 ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? কত বছর ধরে? উত্তরটা হবে 17 বছর। বাকির উত্তরটা দেখো। প্রসঙ্গে উত্তেজিত ঘড়িওয়ালা বলেছে এবার মাকুর চালাকি বের করে দেবে, যা ভেবে সে 17 বছর ধরে মাকুকে বানাতে ঘড়ির কারখানা পড়ে থেকেছে। মাকু আর তেমনটি নেই। ম্যানেজার তাকে উদয়স্ত খাটিয়ে ঘড়ির ঘরে তাকে নিচে শুতে দিয়েছে আর ছাইপাঁশ খেতে দিয়েছে। সেই সুযোগে পড়ে থাকা মরচে ধরা বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়ে রাত জেগে মাকুকে গড়ে তুলেছে ঘড়িওয়ালা। সেই যন্ত্রপাতির দাম 5,000 টাকা ধার্য হয়ে ঘড়িওয়ালা ধরার জন্য হুলিয়া বেরিয়েছে। আর এদিকে মাকু হয়ে গেছে বেয়ারা, সে ইচ্ছে মতো চলে, ঘড়িওয়ালাকে তোয়াক্কা করে না। 6 বাঘ ধরার ফাঁদটি কিভাবে তৈরি করা হতো, সেটি আসলে কি? বড় ফাঁদ অনেক দিনের পুরনো। জাদুকর জানিয়েছিল যে বনে যখন বসতি ছিল তখন বাঘ নয়, আসলে বুনো শুয়োর ধরার জন্য এই ফাঁদগুলি পাতা হতো। মাটিতে 2 মানুষ গভীর গর্ত করে তার ওপরে কাঠকুটা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে শুয়োর তার মধ্যে পড়ে যেত এবং তার শস্য খাওয়া ঘুঁচত। 3-6 অথবা হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। আর বনে বটতলায় ছিল হোটেল। গাছ থেকে খান কতক বড় বড় লণ্ঠন ঝুলছে আর গাছের গোড়ায় 3টি পাথর দিয়ে তৈরি করা প্রকাণ্ড উনুনের গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে যা ফুটছে তাতে সুগন্ধ মম করছে। মাথার উপরে ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। বটগাছের নিচু ডালগুলোতে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে আছে আর গাছের গুড়ির ওপর ফাঁকা কাঠের তক্তায় খাওয়া দাওয়া চলছে। রোজ রাতে এই হোটেলে হোটেলওয়ালা বানাতো স্বর্গের সুরুয়া আর হাত রুটি। যে সুরুয়া নিয়ে সে খুব গর্বিত। এই সুরুয়ার অপূর্ব স্বাদের জন্য তার এই নাম। আসলে খাবারের মধ্যে নকল দাড়িগোঁফ ফেলে রান্না করায় তার এই স্বাদ। এক সময় সার্কাসের জন্য নতুন তাঁবু, বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে নিষেধ দাম না দিতে পেরে অধিকারী পালিয়ে যায়। পরে ছদ্মবেশে হোটেল চালিয়েও সে তার সার্কাসের দলকে খাওয়ায়, তাদের মহড়া দেওয়ায়, এমনকি দুঃখী লোকের সাহায্য করে। শেষ পর্যন্ত সে তার ধার শোধ করে দিতেও সক্ষম হয়। 4-1 বিদেশি নামের ক্ষেত্রে কোন বানান বিধি গ্রহণ করা বাঞ্ছনীয়? এর ক্ষেত্রে হর চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়, যেমন সেলি, কিটস ইত্যাদি।
তারপর 4-2 বাচ্চারা চোর চোর খেলছে এখানে ব্যবহৃত শব্দদ্বৈতটি কি অর্থ প্রকাশ করছে? বাচ্চারা চোর চোর খেলছে এখানে চোর চোরটা হচ্ছে শব্দদ্বৈত, এই শব্দটা অনুকরণ অর্থ ব্যবহার। 4-3 যোগরূঢ় শব্দ কাকে বলে উদাহরণ দাও। শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায় তাকে যোগরূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ, বাঁশি ইত্যাদি। 5 বলেছে প্রবন্ধ রচনা করো। 5-1 বলেছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। মানুষ আর সুস্থ পরিবেশ অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, উভয়ই পরস্পরের উপর নির্ভরশীল। পরিবেশের উপর নির্ভরতার দিক যদিও মানুষেরই, তবুও এই পরিবেশ স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং এই কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখতে আমাদেরই এগিয়ে আসতে হবে। কোনো প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের বিবিধ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হলে তখন মনে করা হয় পরিবেশ দূষিত হয়েছে। জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, তেজস্ক্রিয় দূষণ পরিবেশ দূষণগুলির মধ্যে অন্যতম। সঙ্গে দূষিত পদার্থ বা সার, কীটনাশক ইত্যাদি মিশে গিয়ে জল যখন তার স্বাভাবিক গুণাগুণ হারায় তখন তাকে বলে জল দূষণ। এই দূষণের প্রতিকার হলো প্রথমত কলকারখানার দূষিত জল জলাশয়ে ফেলতে না দেওয়া, দ্বিতীয়ত কৃষি জমির বিষাক্ত কীটনাশক মিশ্রিত জল পুকুর বা নদীতে না ফেলা, তৃতীয়ত সমস্ত জলাশয়কেই নিয়মিতভাবে পরিষ্কার করা। কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, কাঠকয়লার ধোঁয়া, রাস্তাঘাটের ধুলো ইত্যাদির মিশ্রণে বায়ু যখন তার স্বাভাবিক গুণাগুণ হারায় তখন তাকে বলে বায়ু দূষণ। এই দূষণের প্রতিকার হলো প্রথমত ধোঁয়া বর্জিত উনুন, ব্যাটারি চালিত গাড়ি বেশি পরিমাণে ব্যবহার করা, দ্বিতীয়ত রাস্তাঘাটকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তৃতীয়ত সমস্ত গাড়িতেই দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র ব্যবহার করতে হবে। বিভিন্ন কৃত্রিম কারণ যেমন পলিথিন, কংক্রিটের টুকরো যত্রতত্র ফেলে দেওয়া ইত্যাদির কারণে মৃত্তিকা যখন তার ধারণ ক্ষমতাকে হারায় তখন বলা হয় মৃত্তিকা দূষিত হয়েছে। এই দূষণের প্রতিকার হলো প্রথমত পলিথিনের ব্যবহার একেবারেই বন্ধ করে দিতে হবে, দ্বিতীয়ত জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমাতে হবে, তৃতীয়ত গৃহস্থালী বা শিল্পাঞ্চলের প্রতিদিনের জল একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। গাড়ির তীব্র হর্ন, উচ্চস্বরে মাইক বা বক্স বাজানো, বিকট শব্দে বাজি ফাটানো শব্দদূষণের প্রধান কারণ, যা মানুষের শরীরে ও মনে বিরূপ প্রভাব ফেলে। শব্দদূষণ প্রতিরোধের উপায় হলো প্রথমত গাড়িতে কোনো জোরালো হর্ন না বাজানো, দ্বিতীয়ত উচ্চস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা থেকে বিরত থাকা, তৃতীয়ত শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে অবহিত করা। পরিবেশ আমাদের, একে স্বাভাবিক রাখার দায়িত্ব আমাদের, তাই পরিবেশকে ভালোবেসে বসবাসের উপযোগী করে রাখার দায়িত্ব মানুষের। এই কারণেই পরিবেশ সচেতনতা গড়ে তোলা সামাজিক কর্তব্য, কারণ পরিবেশ ছাড়া মানব জীবন অচল। সুতরাং আমাদের সকলকেই পরিবেশ রক্ষা করে জীবন বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। 5-2 দেখবো এবার জগৎটাকে। ভূমিকা। মানুষের জীবনে এক সময় আসে যে সে একঘেয়ে জীবনের গণ্ডি পেরিয়ে বাইরের বিশাল পৃথিবীকে চেনার, জানার ও দেখার আকাঙ্ক্ষা অনুভব করে। দেখবো এবার জগৎটাকে, এই উক্তিটি সেই জিজ্ঞাসু মন, উদার চোখ ও কৌতূহলী হৃদয়েরই প্রকাশ। এই উক্তির মধ্যে আছে মুক্তির আহ্বান, ভ্রমণের তৃষ্ণা আর জগৎকে জানার এক গভীর আকুলতা। জগৎ দেখা মানে কি? জগৎ দেখা মানে কেবল ভ্রমণ নয়, বরং জীবনের বহুমাত্রিক রূপকে উপলব্ধি করা। পাহাড়, সমুদ্র, অরণ্য কিংবা মরুভূমি দেখা যেমন জগৎ দেখা, তেমনি মানুষের জীবন, সংস্কৃতি, ইতিহাস, অনুভব, ভাষা, খাদ্যাভ্যাস এসবের মধ্যে দিয়েও জগৎকে জানা যায়। জগৎ দেখা মানে নিজের সীমাবদ্ধ মানসিকতার খোলস ছেড়ে বৃহত্তর সত্যের মুখোমুখি হওয়া। ভ্রমণ ও শিক্ষা। জগৎ দেখা শিক্ষার অন্যতম মাধ্যম। বইয়ে পড়া ইতিহাস যখন রোমের প্রাচীন ধ্বংসাবশেষে গিয়ে চোখে পড়ে তখন তা বাস্তব অভিজ্ঞতায় রূপ নেয়। জাপানের শৃঙ্খলা, সুইজারল্যান্ডের প্রকৃতি, ভারতের বৈচিত্র্য, বাংলাদেশের নদী সবকিছু আমাদের জানার পরিধিকে বাড়িয়ে দেয়। জগৎ দেখা ও আত্ম উন্নয়ন। বিশ্বজগৎ দেখার মাধ্যমে মানুষ নিজের অবস্থান সম্পর্কে সচেতন হয়। সে বুঝতে শেখে ভাবনার বাইরেও অনেক কিছু রয়েছে। এর ফলে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, অহং কর্মে
সহনশীলতা বাড়ে। একমাত্র বহির্বিশ্বের সঙ্গে পরিচয়ই তাকে সত্যিকারের অর্থে মানব করে তোলে। আর দেখবো এবার জগৎটাকে কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি একটি অভিপ্রায়, বন্ধ দরজার বাইরে পা বাড়ানোর সাহস। প্রত্যেক মানুষের জীবন অন্তত একবার এই ভাবনার জন্ম হওয়া উচিত, কারণ এই বিশাল জগতের রং, রূপ ও রস উপভোগ না করলে জীবন থেকে অনেক কিছুই অজানায় থেকে যায়। 3. দৈনন্দিন জীবনে বিজ্ঞান। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানটা লিখলেই হবে, ঠিক আছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান একই। ভূমিকা: আদিম মানুষ আকাশে বিদ্যুতের ঝলক দেখে চমকে উঠেছিল, সেই চমকই তাকে কৌতূহলী করে তুলল। জিজ্ঞাসার জটিল জট ছাড়ানোর নিরন্তর চেষ্টায় একদিন সে পৌঁছে গেল বিজ্ঞানের দরজায়। প্রতিদিনের জীবনে বিজ্ঞান। আজ আমাদের জীবন আর বিজ্ঞান অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রতি মুহূর্তে বিজ্ঞান বিশ্বস্ত বন্ধুর মতো সাহায্য করে চলেছে আমাদের। প্রতিনিয়ত যে সেবা আমরা বিজ্ঞানের কাছ থেকে পাই তা অতুলনাহীন, অপরিমেয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ের সঙ্গে যে খবরের কাগজে আমরা মনোনিবেশ করি তা বিজ্ঞানের দান। প্রতিটি মুহূর্তে আমরা যেসব জিনিস ব্যবহার করি তা বিজ্ঞানই আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। মোবাইল ফোন, দূরদর্শন, কম্পিউটার, ইন্টারনেট, এগুলি তো বিজ্ঞানের প্রতীক আবিষ্কার। এগুলি আবিষ্কারের বহু আগেই আমরা নানাবিধ দৈনন্দিন ব্যবহারিক জিনিস বিজ্ঞানের কাছ থেকেই পেয়েছি যানবাহন, ইলেকট্রিক পাখা, হিটার, নিয়ন্ত্রণের যন্ত্র, রান্নার সামগ্রী, কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় ও রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি। আধুনিক বিজ্ঞানের দৌলতে আমরা যোগাযোগ ব্যবস্থাকে এতই উন্নত করতে পেরেছি যে 1000 মাইল পথকে অতিক্রম করতে পারছি কয়েক ঘন্টার মধ্যে। আবার ঘরে বসেই খবর নিতে পারছি বহু যোজন দূরে অবস্থিত ব্যক্তির সঙ্গে। এক কথায় বলা যায়, বিজ্ঞানের সাহায্যে আমরা বিশাল পৃথিবীকে হাতের মুঠোয় এনে ফেলেছি। বর্তমানে বিজ্ঞান ছাড়া মানুষের জীবন একেবারেই অচল। বিজ্ঞান নির্ভরতার কুফল: অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা মানুষকে কর্মহীন, অলস করে তুলেছে। সে হয়ে পড়েছে আরামপ্রিয়। ফলে কায়িক পরিশ্রম লাঘব হওয়ার জন্য শরীরে বাসা বাঁধছে নানা ধরনের রোগজ্বালা। উপসংহার: তবে একথা অনস্বীকার্য যে বিজ্ঞানই মানুষকে সত্যের আলো দেখিয়েছে। অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের আলোক শিখা প্রজ্বলিত করে মানুষ যে আজ প্রগতির পথে ধাবমান, তা বিজ্ঞানের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা সর্বব্যাপী ও সমস্ত মতবাদের ঊর্ধ্বে। এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এইটা ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। এই রকমই যদি তোমরা মডেল 1 থেকে 8-এর প্রশ্নগুলোর সমাধান এর ভিডিও যদি দেখতে চাও, দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে কিংবা আমাদের চ্যানেলে গিয়ে যদি সার্চ দাও, যে গিয়ে যদি খোঁজো যে ক্লাস 7 বেঙ্গলি, দেখবে একটা প্লেলিস্ট আছে, সেখানে ভিজিট করলেই তোমরা বাকি মডেলগুলোরও এই রকম করে সমাধান করে আছে, সেইগুলো তোমরা পেয়ে যাবে। দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।